নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে দ্য ওয়ার্ল্ড টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। ইথিওপিয়া সফরে নরেন্দ্র মোদী। বিশেষজ্ঞদের মতে আফ্রিকা দেশগুলিতে চীনের আধিপত্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে তার মোকাবিলা করতে দিল্লির এই নতুন ছক। শুল্ক যুদ্ধের আবহে ভারতের অর্থনীতিকে মৃত অর্থনীতি বলে মন্তব্য ট্রাম্পের। ওমান সফরে গিয়ে নাম না করে সেই আমেরিকার অর্থনীতিকে খোঁচা মোদির। বিশ্বমঞ্চে ফের একবার নিজের কৃতিত্বের খতিয়ান তুলে ধরলেন ডোনাল্ড ট্রাম্প। 10 মাসে বিশ্বজুড়ে 8টি যুদ্ধ থামানোর দাবি ট্রাম্পের। প্রথমবার ইথিওপিয়া সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কেন ইথিওপিয়া সফরে মোদী? বিশেষজ্ঞদের মতে আফ্রিকা দেশগুলিতে চীনের আধিপত্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে তার মোকাবিলা করতেই দিল্লির এই নতুন ছক। দুই দেশের সম্পর্ক মজবুত করতে এবং বিশ্বনেতা হিসেবে দূরদর্শী নেতৃত্বের জন্য মোদীকে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান দ্য গ্রেট অনার নিশান অফ ইথিওপিয়াতে ভূষিত করা হয়েছে। কিন্তু কেন ইথিওপিয়া সফরে মোদী? বিশেষজ্ঞদের মতে আফ্রিকার দেশগুলিতে চীনের আধিপত্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে মোকাবিলা করতে দিল্লির এই নতুন ছক। গোটা আফ্রিকা মহাদেশ খনিজ সম্পদে পরিপূর্ণ। ইউরেনিয়াম, বিরল খনিজ, হিরে তো বটেই, সম্প্রতি জ্বালানিতেও তেল ও গ্যাসের বিপুল ভাণ্ডার পাওয়া গিয়েছে এই মহাদেশের বিভিন্ন প্রান্তে। পাশাপাশি এখানে রয়েছে লিথিয়াম, দস্তা ও প্রযুক্তি ক্ষেত্রে বিভিন্ন বিরল খনিজ। উল্লেখ্য, লিথিয়াম ব্যাটারির তৈরির জন্য অপরিহার্য খনিজ। অন্যদিকে বিরল খনিজ যে কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতির ক্ষেপণাস্ত্র, স্যাটেলাইট এবং মহাকাশ গবেষণার ক্ষেত্রে ব্যবহৃত অন্যতম গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ। আফ্রিকার এই দেশগুলিতে সাম্প্রতিক সময়ে থাবা বসিয়েছে চীন। চীনের আধুনিক শিল্প ব্যবস্থা লিথিয়াম, কোবাল্ট, নিকেল, বিরল খনিজ, কপার, বক্সাইট এবং ম্যাঙ্গানিজের মতো খনিজের উপর নির্ভরশীল। কারণ আফ্রিকার এই সব খনিজগুলি সহজলভ্য এবং তুলনামূলকভাবে সস্তা। তাই চীন চাইছে তাদের দীর্ঘমেয়াদী কাঁচা মাল নিরাপত্তা নিশ্চিত করতে। অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা, প্রযুক্তি ও পুঁজির ঘাটতি এবং দুর্বল পরিকাঠামো সহ একাধিক সমস্যায় জর্জরিত আফ্রিকার দেশগুলি, আর তাতেই সুযোগ নিতে চাইছে বেজিং। বিশেষজ্ঞদের মতে গরিব আফ্রিকার উন্নত রাস্তা, রেল ব্যবস্থা, বন্দর, বিদ্যুৎ কেন্দ্রগুলি বানিয়ে দেওয়ার বিনিময়ে দীর্ঘমেয়াদী খনিজ উত্তোলনের অধিকার কায়েম করতে চীন উপস্থিত। উল্লেখ্য, সোমবার থেকে শুরু হয়েছে মোদীর বিদেশ সফর। প্রথম পর্যায়ে জর্ডানে পা রেখেছিলেন প্রধানমন্ত্রী, তারপর ইথিওপিয়ায় গিয়েছিলেন তিনি। এরপর ওমানে যাওয়ার কথা মোদীর। 3 দেশ সফর সেরে 18 তারিখ শেষে ফিরবেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে গোটা বিশ্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে বিদেশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। তা নিয়ে তাঁকে বিরোধীদের কম খোঁচা সহ্য করতে হয়নি। তবে এবার সফর যে আসলে সুসম্পর্ক স্থাপনের অনুকূল হয়েছে তার প্রমাণ মিলেছে বারবার। হাই নিউজ নেটওয়ার্ক। শুল্ক যুদ্ধের আবহে ভারতের অর্থনীতিকে মৃত অর্থনীতি বলে মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওমান সফরে গিয়ে নাম না করে সেই আমেরিকার অর্থনীতিকেই খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুদ্ধ শুল্কের আবহে ভারতের অর্থনীতিকে মৃত অর্থনীতি বলে মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওমান সফরে গিয়ে নাম না করে সেই আমেরিকান অর্থনীতিকেই খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের অর্থনীতি দ্রুত এগোচ্ছে বলে জানিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য, বিশ্বের বড় অর্থনীতির দেশগুলি ধুঁকছে। অনেকের মতো নাম না করলেও আসলে আমেরিকার কথাই বলতে চেয়েছেন প্রধানমন্ত্রী। কারণ আমেরিকাই এই মুহূর্তে বিশ্বের বৃহত্তম অর্থনীতি বলে বিবেচিত হয়। সম্প্রতি ত্রিদেশীয় সফরে বেরিয়েছেন প্রধানমন্ত্রী। জর্ডান ও ইথিওপিয়ায় সফর সেরে বৃহস্পতিবার তিনি ওমানের রাজধানী মাস্কটে পৌঁছেছেন। সেখান থেকেই তিনি বলেন, কয়েকদিন আগে আর্থিক বৃদ্ধির পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। তাতে দেখা গিয়েছে ভারতের আর্থিক বৃদ্ধি 8%-এরও বেশি। এর অর্থ গোটা বিশ্ব নানা সমস্যার সম্মুখীন হলেও ভারতের অর্থনীতি দ্রুত এগোচ্ছে। বিশ্বের বড় অর্থনীতির দেশগুলি যখন ধুঁকছে তখন ভারতের আর্থিক বৃদ্ধি এতটা বেশি। এর থেকেই বোঝা যাচ্ছে ভারত কি করতে পারে। প্রসঙ্গত, চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির গতি ঊর্ধ্বমুখী।
প্রথম ত্রৈমাসিক ধারাও বজায় থাকছে দ্বিতীয় ত্রৈমাসিকেও। শুধু তাই নয়, গত 6টি ত্রৈমাসিকের হিসাব ছাপিয়ে গিয়েছে সাম্প্রতিক পরিসংখ্যান। 2025-26 অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপির হার দাঁড়িয়েছে 8.2%। জিডিপি বৃদ্ধির পরিসংখ্যান দিয়েছে জাতীয় পরিসংখ্যান সংস্থা। আমেরিকার সঙ্গে ভারতের শুল্ক যুদ্ধ অব্যাহত। দুই দেশের মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি চূড়ান্ত না হওয়ায় এখনও ভারতীয় পণ্যের ওপরে জরিমানা সহ 50% শুল্ক কার্যকর রয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক চাপ যে ভারতের জিডিপিতে তেমনভাবে প্রভাব ফেলতে পারেনি তা এখনো স্পষ্ট। আর্থিক বৃদ্ধির গতির হিসেব ঘটনাচক্রে ভারতের উপর শুল্কের হার ঘোষণা করতে গিয়ে ট্রাম্প ভারতের অর্থনীতিকে মৃত বলে উল্লেখ করেছিলেন। বলেছিলেন, ভারত রাশিয়ার সঙ্গে কি করবে তাতে আমার কিছু যায় আসে না। নিজেদের মৃত অর্থনীতির সঙ্গে একসঙ্গে ডুবে যেতে পারত ওরা। ভারতের সঙ্গে যৎসামান্য ব্যবসা বাণিজ্য করেছি আমরা। ওদের শুল্ক খুব বেশি, পৃথিবীর মধ্যে সর্বোচ্চ। একইভাবে রাশিয়া এবং আমেরিকার মধ্যেও ব্যবসা বাণিজ্যর সম্পর্ক নেই, সেটাই বজায় থাকছে। শুধু তাই নয়, দেশ বিদেশের অর্থনীতিবিদরাও ট্রাম্পের শুল্ক ধার্যের পর ভারতীয় অর্থনীতিতে ধসের আশঙ্কা করেছিলেন। ট্রাম্পের শুল্ক কাটার প্রভাব দ্বিতীয় ত্রৈমাসিকে পড়তে পারে বলে মনে করেছিল অনেকে, যদিও পরিসংখ্যান অন্য কথাই বলছে। এইবারের পরিসংখ্যান টেনেই ট্রাম্পকে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। বিশ্বমঞ্চে ফের একবার নিজের কৃতিত্বের খতিয়ান তুলে ধরলেন ট্রাম্প। 10 মাসে বিশ্বজুড়ে 8টি যুদ্ধ থামানোর দাবি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের একবার নিজের কৃতিত্বের খতিয়ান তুলে ধরলেন বিশ্বমঞ্চে। বৃহস্পতিবার দেওয়া এক বক্তব্যে তিনি দাবি করেছেন, মাত্র 10 মাসে বিশ্বজুড়ে 8টি যুদ্ধ বা সংঘাত মিটিয়েছেন। একই সঙ্গে তার বক্তব্য, ইরানের পরমাণু হুমকি কার্যত শেষ করে দিয়েছে আমেরিকা, কারণ সে দেশের গুরুত্বপূর্ণ পরমাণু ঘাঁটিগুলিতে সরাসরি এয়ার স্ট্রাইক চালানো হয়েছে। ট্রাম্পের কথায়, আমি আমেরিকার শক্তি ফিরিয়ে এনেছি, 10 মাসে 8টি যুদ্ধ থামিয়েছি, ইরানের নিউক্লিয়ার হুমকি ধ্বংস করেছি এবং গাজায় যুদ্ধের অবসান ঘটিয়েছি। এখানেই থামেননি তিনি। দাবি করেছেন, এই উদ্যোগের ফলেই আরব দুনিয়ায় প্রায় 3000 বছরের মধ্যে প্রথমবার প্রকৃত শান্তি এসেছে। হামাসের হাতে বন্দী থাকা ইসরায়েলের সব পণবন্দীকে জীবিত ও মৃত অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে মার্কিন হস্তক্ষেপের কারণেই। গাজা প্রসঙ্গ বিশেষভাবে গুরুত্ব পেয়েছে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে। তার দাবি, আমেরিকার চাপ ও কূটনৈতিক হস্তক্ষেপের ফলে হামাস পিছু হটতে বাধ্য হয়েছে। পণবন্দী মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সেই সূত্রেই। যদিও এই দাবি কতটা যুক্তিযুক্ত সে নিয়ে আন্তর্জাতিক স্তরে নানা প্রশ্ন উঠেছে, তবু নিজের অবস্থানে অনড় তিনি। শুধু বিদেশ নীতি নয়, দেশের অভ্যন্তরীণ নীতিতেও নিজের সাফল্যের কথা তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট। বিশেষ করে অবাধ অভিবাসন করা অবস্থানে অনড় থাকা ট্রাম্পের দাবি, দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর থেকে এখনো পর্যন্ত 0 অবৈধ অভিবাসী আমেরিকায় ঢুকতে পেরেছে। তার কথায়, প্রথম দিন থেকেই দক্ষিণ সীমান্তে অনুপ্রবেশ বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। গত 7 মাসে একজন অবৈধ অভিবাসীকেও দেশে ঢুকতে দেওয়া হয়নি, যা সবাই অসম্ভব বলে মনে করত। শুল্ক নীতি তার প্রশাসনের অন্যতম বড় অস্ত্র বলে মনে করেন তিনি। তিনি বলেন, আমদানির উপর শুল্ক চাপিয়েই আমেরিকায় বিপুল পরিমাণ বিনিয়োগ টানা সম্ভব হয়েছে। এখনো পর্যন্ত প্রায় $18 ট্রিলিয়ন রেকর্ড বিনিয়োগ নিশ্চিত করেছে সরকার। সংস্থাগুলিকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, আমেরিকায় কারখানা করলে কোনো শুল্ক নেই, আর বিদেশে উৎপাদন করলে শুল্ক দিতেই হবে। ট্যারিফ আমার প্রিয় শব্দ, বলতে এতটুকু দ্বিধাবোধ করেননি ট্রাম্প। তার মতে, দীর্ঘদিন ধরে অন্য দেশগুলি আমেরিকার বিরুদ্ধে শুল্ক ব্যবহার করেছে, কিন্তু এখন খেলা ঘুরেছে। সেই কারণেই নাকি রেকর্ড সংখ্যায় সংস্থা দেশে ফিরছে, নতুন কারখানা হচ্ছে, বাড়ছে কর্মসংস্থান ও জাতীয় নিরাপত্তা। সব মিলিয়ে ট্রাম্পের বক্তব্য স্পষ্ট, বিদেশ নীতি থেকে অর্থনীতি, অভিবাসন থেকে নিরাপত্তা, সব ক্ষেত্রেই নিজের নেতৃত্বকে ঐতিহাসিক বলে তুলে ধরতে বদ্ধপরিকর তিনি। হাই নিউজ নেটওয়ার্ক।
গত জুনেই বিশ্বের 12টি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও 7টি দেশ এবং প্যালেস্তাইনের নাম। গত জুনেই বিশ্বের 12টি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশ সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই তালিকায় যুক্ত করা হলো আরও 7টি দেশ এবং প্যালেস্তাইনের নাম। পাশাপাশি আরও 15টি দেশের নাগরিকের আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সব মিলিয়ে আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ মিলিয়ে মোট দেশের সংখ্যা পৌঁছল 39-এ। হোয়াইট হাউস সূত্রে খবর, যে 5টি দেশের ওপর নিষেধাজ্ঞা চাপানো হলো সেগুলো হল বুরকিনা ফাসো, মালি, নিগার, দক্ষিণ সুদান ও সিরিয়া। এছাড়া প্যালেস্তাইনের ভ্রমণের নথি যাদের, তারাও মার্কিন মুলুকে প্রবেশাধিকার পাবেন না। উল্লেখ্য, যেহেতু প্যালেস্তাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়নি আমেরিকা, তাই তাদের রাষ্ট্র বলে উল্লেখ করা হয়নি। এছাড়া লাওস ও সিয়েরা লিওনের ওপর সম্পূর্ণ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগেই এই দেশগুলির নাগরিকদের ক্ষেত্রে আংশিক প্রবেশ নিষেধাজ্ঞা ছিল। 2026-এর 1 জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা জারি হবে। প্রসঙ্গত, এর আগে 12টি দেশের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সেগুলি হল আফগানিস্তান, চাদ, কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, মায়ানমার, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। আরও 7টি দেশের নাগরিকদের ওপরে কঠোর ভ্রমণ বিধিনিষেধ কার্যকর করেছে হোয়াইট হাউস। উল্লেখ্য, 2017 সালে প্রথম মেয়াদেও মুসলিম প্রধান 7টি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছিল ট্রাম্প। সেই দেশগুলি হল ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেন। সম্প্রতি ওয়াশিংটনে ন্যাশনাল গার্ডের 2 জন সদস্যকে গুলি করে এক বন্দুকবাজ। এরপরেও একজন মারা যান। তারপর থেকেই ট্রাম্প অভিবাসীদের অনুপ্রবেশ রুখতে আরও কঠোর অবস্থান নেওয়ার কথা জানানো হয়েছে। এমনকি তৃতীয় বিশ্ব থেকে অভিবাসনের ওপরে স্থায়ী স্থগিতাদেশ ঘোষণা করেছেন তিনি। এবার বাড়ানো হলো ভ্রমণ নিষেধাজ্ঞা থাকার দেশের সংখ্যাও, যদিও নিজের দেশেই এই সিদ্ধান্তের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে ট্রাম্পকে। মার্কিন সংসদের নিম্নকক্ষের প্রতিনিধিদের পরিষদের সদস্য ডেমোক্র্যাট রশিদ তায়েবের দাবি, দুষ্করভাবে দেশটির জনবিন্যাস বদলে ফেলতে চাইছে মার্কিন প্রেসিডেন্ট। হাই নিউজ নেটওয়ার্ক। পরের বছর বাংলাদেশে নির্বাচন, কিন্তু আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হচ্ছে না। দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে ইউনূসের সরকার। তারপর জাতির উদ্দেশ্যে বার্তা দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, আমি যদি ফের আপনাদের সেবা করার সুযোগ পাই তাহলে অসমাপ্ত কাজগুলি সম্পন্ন করব। বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হচ্ছে না। সন্ত্রাস দমন আইনে দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। অন্যদিকে দলের নিবন্ধন বাতিল করে দিয়েছেন নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতেও নির্বাচনী ব্যবস্থার প্রতি আস্থা রেখে আওয়ামী লীগের সভানেত্রী তথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন, ফের দেশ সেবার সুযোগ পেলে তিনি বাংলাদেশকে কিভাবে সোনার বাংলায় পরিণত করতে চান। বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার বেশি রাতে আওয়ামী লীগ সভানেত্রী দলের সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ ভাষণ দিয়েছেন। আওয়ামী লীগের দাবি, দলের কোটির বেশি কর্মী সমর্থক হাসিনার এই ভাষণ সরাসরি শুনেছেন। বুধবার সকাল থেকেই ভাষণের অডিও ভাইরাল করা হয়েছে সমাজ মাধ্যমে। আওয়ামী লীগ নেতৃত্বের দাবি, নেত্রীর এই ভাষণ বিশেষ তাৎপর্যপূর্ণ। ভাষণে কি বলেছেন শেখ হাসিনা? ইতিমধ্যেই ওই ভাষণ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে রীতিমতো চর্চা শুরু হয়েছে। আওয়ামী লীগ অতীতে 2বার নির্বাচন বয়কট করেছিল। 2বারই জোট সঙ্গীদের সঙ্গে সহমত হয়ে ভোট বয়কটের পথে যেতে হয়েছিল দলকে। কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এবার সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিচ্ছে না। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম দেশটির স্বাধীনতার প্রধান সংগঠক দলটিকে নির্বাচন থেকে দূরে রাখা হচ্ছে। ওয়াকিবহাল মহল মনে করছে, হাসিনা নির্বাচন ব্যবস্থার প্রতি তার দলের আস্থা জ্ঞাপন করতেই কার্যত এই নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছেন বিজয় দিবসের ভাষণে। আওয়ামী লীগের একাংশের মতে, দলের কর্মী সমর্থকেরা যাতে বুথমুখী না হয় সেজন্য পার্টির কর্মসূচি জানিয়ে রাখলেন দলনেত্রী। তবে সরাসরি 3 আওয়ামী লীগের ভোটারদের ভোট বয়কটের ডাক দেননি।
এর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন আওয়ামী লীগ সমর্থকেরা বুথে নাও যেতে পারেন। বিজয় দিবসের ভাষণে হাসিনা দলের ভোটারদের উদ্দেশ্যে তার ভবিষ্যৎ কর্মসূচি জানিয়ে রেখে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে রাখলেন বলে মনে করা হচ্ছে। দীর্ঘ ভাষণে আওয়ামী লীগ নেত্রী তার সময়ের সরকারের কাজকর্ম বিস্তারিত বর্ণনা, তথ্য পরিসংখ্যান সহ পেশ করেন। হাসিনা প্রথম প্রধানমন্ত্রী হন 1996 সালে। ভাষণে তিনি বলেছেন, সেবার প্রথম 5 বছরেই তিনি বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছিলেন। তিনি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন 2009 সালে। তার আগে 2008-এর ডিসেম্বরে বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত সেই নির্বাচনে আওয়ামী লীগ 233 আসনে বিজয়ী হয়, ভোট প্রায় 48%। হাসিনা বলেছেন, দ্বিতীয় দফায় 15 বছর 8 মাস ক্ষমতায় থাকাকালীন তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটিয়েছেন। পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, দেশের মানুষের গড় আয়ু ছিল 59 বছর, তা বেড়ে গত 15 থেকে 16 বছরে 73 বছর হয়েছে। সাক্ষরতার হার 45% থেকে বেড়ে হয়েছে 78%। সদ্যজাত শিশু মৃত্যুর হার হাজারে ছিল 84, তা কমে হয়েছে 21। প্রতি 1 লাখ প্রসূতি মায়ের মধ্যে 370 জনের মৃত্যু হতো সন্তান প্রসবকালে, সেই সংখ্যা কমে হয়েছে 156। হাসিনার দাবি, দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী জনসাধারণের সংখ্যা 41% থেকে কমে 18.7% হয়েছিল তার সময়। তিনি বলেন, বঙ্গবন্ধু শতবর্ষ এবং স্বাধীনতার অর্ধ শতাব্দীতে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করার যোগ্যতা অর্জন করে। প্রসঙ্গত এই ব্যাপারে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। হাসিনা বলেছেন, তিনি তার প্রধানমন্ত্রীত্বের সময় সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন মানুষের আয় বৃদ্ধিতে। সেই সঙ্গে গৃহহীনদের বাড়ি ও খামার প্রকল্পে বহু মানুষের বাসস্থানের ব্যবস্থা করা হয়। বয়স্ক বিধবা ভাতা ছাড়াও তৃতীয় লিঙ্গের মানুষের জন্য নানান সুযোগ সুবিধা তার সরকার চালু করেছিল। হাসিনার অভিযোগ, এই সমস্ত প্রকল্পই মোহাম্মদ ইউনূসের সরকার বন্ধ করে দিয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, শত শত আওয়ামী লীগ কর্মীকে হত্যা করা হয়েছে, তাদের ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য দখল অথবা ভাঙচুর কিংবা পুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ ও হামলাকারীদের হাত থেকে রেহাই পায়নি। তার অভিযোগ, এই সমস্তই ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ। এরপরই হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে বলেন, আমি যদি ফের আপনাদের সেবা করার সুযোগ পাই, তাহলে উন্নয়নমূলক কর্মসূচির অসমাপ্ত কাজগুলি দ্রুততার সঙ্গে সম্পন্ন করব। তার কথায়, তিনি সরকার গড়ার সুযোগ পেলে সবচেয়ে বড় বাংলাদেশকে নৌরাজ্যে মুক্ত করবেন। শিক্ষক, চিকিৎসক, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সমাজের সমস্ত অংশের মানুষের সম্মান ও মর্যাদা রক্ষার বিষয়ে তার সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানিয়েছেন হাসিনা। তিনি বলেন, অতীতের মতোই ভবিষ্যতে দেশবাসী সেবা করার সুযোগ পেলে তার অন্যতম লক্ষ্য হবে কর্মসংস্থান সৃষ্টি করা। বলেছেন, বেকারদের হাতে হাতে কাজ দেওয়াই হবে তার লক্ষ্য। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।